আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজ 2025 বৃহস্পতিবার, এই গ্রুপের 18তম ক্লাস। আজকের আলোচ্য বিষয় সেকেন্ড বা দ্বিতীয় ব্যবস্থাপক। আজকে তৃতীয় পর্বের আলোচনা। আমাদের এই আলোচনা ধারাবাহিকভাবে চলছে। আলোচনা করবেন শ্রদ্ধেয় চিকিৎসক ডক্টর সরকার, ডক্টর নীলকান্ত সরকার, শ্রদ্ধেয় চিকিৎসক কেসি দাস ও ডক্টর তপন কাঞ্জিলাল মহোদয়ের অন্য স্টুডেন্ট। আজকের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা অনুরোধ করছি ক্লাস চলাকালীন কেউ আনমিউট হবেন না বা ভিডিও ওপেন করবেন না। ক্লাসের শেষ অবধি থাকবেন। প্রশ্ন থাকলে ক্লাস শেষে আপনারা হ্যান্ড রাইজ করে জানান। কোনো সংযোজন থাকলেও হ্যান্ড রাইজ পারেন। স্যার বিনীতভাবে অনুরোধ করছি আজকের আলোচনা শুরু করার জন্য। স্যার শুরু করুন স্যার। স্যার মিউট আছেন স্যার। হোমিও রিভিউয়ার গ্রুপের আজকে 18তম ক্লাস। এই ক্লাসে যারা যারা উপস্থিত হয়েছেন বা হবেন তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম সেকেন্ড প্রেসক্রিপশন বা দ্বিতীয় ব্যবস্থাপত্র, এবং সেই দ্বিতীয় ব্যবস্থাপত্রের আমরা আলোচনা করেছিলাম হোমিওপ্যাথি বৃদ্ধি কত রকমের হতে পারে সেসব নিয়ে, এবং সেক্ষেত্রে আমরা কি অবজারভেশন গুলো করে থাকি সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকের আলোচনা থাকবে রোগের বৃদ্ধি নিয়ে, অর্থাৎ যেটাকে বলা হয় হোমিওপ্যাথিক জগতে ডিজিজ অ্যাগ্রাভেশন, অর্থাৎ যেখানে রোগ এগিয়ে চলে এবং এই রোগ এগিয়ে চলে বিভিন্ন অবস্থার উপর নির্ভর করে। কেন এগিয়ে চলে সেটাই আজকের আলোচনার বিষয়। তো আমি প্রথম রোগ বৃদ্ধি কি হতে পারে সেটা নিয়ে আলোচনা শুরু করি। যেখানে ধরুন আপনি একটা ওষুধ দিলে, ওষুধ দেওয়ার পরে রোগীর কোনো উন্নতি হয়নি, অর্থাৎ রোগী কোনো আরাম বোধ করছে না। রোগী এসে বলছে যে ডাক্তারবাবু আমি ভালো নেই। আপনি প্রশ্ন করলেন যে কি কি অসুবিধে হচ্ছে, যেটা সাধারণ করি। বলবে এই মাথার যন্ত্রণা বেড়েছে, এই পেটের যন্ত্রণা বেড়েছে, এই গ্যাস অম্বল বেড়েছে, এই কোষ্ঠকাঠিন্য ছিল সেটা বেড়েছে, বুকের মধ্যে একটা যন্ত্রণা হচ্ছে সেটা বেড়েছে, কোমরে একটা যন্ত্রণা ছিল সেটা বেড়ে গেছে, ঘাড়ে একটা যন্ত্রণা ছিল সেটা বেড়ে গেছে, মাথা ঘুরছে, ব্লাড প্রেশার হাই হয়ে গেছে। সব এক নিঃশ্বাসে এইসব কথা বলে দিই। তো এখন আপনাকে পরীক্ষা করতে হবে। এখন আপনাকে পরীক্ষা করতে হবে যে কথাটা সে বলছে সেটা কত সত্য, অর্থাৎ ওষুধ খাওয়ার আগে কিরকম ছিল, ওষুধ খাওয়ার পরে কিরকম হচ্ছে, এই দুটো অবস্থার মধ্যে পার্থক্য আনতে হবে।
আর জানতে হবে তার যে যে জেনারেল সিম্পটম, সার্বিক লক্ষণগুলো, অর্থাৎ ফিজিক্যাল জেনারেল এবং মেন্টাল জেনারেলের যে বিশেষ বৈশিষ্ট্যগুলোর উপর আপনি ওষুধ দিয়েছিলেন, সেই সমস্ত সিমটমস গুলোর কি পরিণতি ওই সঙ্গে দেখা যাচ্ছে যে না, যদি দেখা যায় যে না উন্নতি কিছু তো হয়, বরং এগুলো বেড়েছে। আর যেটা হচ্ছে যে রোগ, অর্থাৎ তার প্যাথোলজিক্যাল সিমটমস, হয়তো একটা সাইনাসের ব্যথা আছে সেটা বেড়ে গেছে, কোমরে লাম্বারিজিয়ন একটা ডিজেনারেটিভ স্টেজ হয়েছে এটা বেড়ে গেছে, এসবই তো প্যাথোলজিক্যাল। একটা লিউকোরিয়া ছিল সেটা বেড়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ দেখা যাচ্ছে যে প্যাথোলজিক্যাল সিমটমস গুলো অবিশ্বাস্যভাবে বেড়ে গেছে, অথচ জেনারেল সিমটমের কোনো উন্নতি নেই, বরং অবনতি আছে। আপনি কি বুঝলেন? অবশ্যই বুঝলেন যে আপনার ওষুধ নির্বাচন হয় ভুল আছে, অথবা রোগটা খুব খারাপ পর্যায়ে, অর্থাৎ কি হলো, আপনি সমস্ত এবং সমস্ত দিক গুরুত্ব দিয়ে দেখছেন যে না ইনকিউরেবল, মানে সেই ভয়ঙ্কর রকমের জায়গায় নেই, কেস ইনকিউরেবলের দিকে এগোচ্ছে, থেকে এমন কিছু ডেঞ্জারাস বিষয় নয়। দ্রুত আগ্রাসন করেছে, আর জেনারেল সিমটমের সার্বিক লক্ষণের কোনো উন্নতি একদম নেই। তখন অবশ্যই বুঝবেন যে ওষুধ নির্বাচনে ভুল আছে। যেমন আপনি সাধারণ টাইফয়েড জ্বরের ক্ষেত্রেই আগে একটা উদাহরণ দিয়েছিলাম, রোগের বৃদ্ধির ক্ষেত্রে আপনি ওষুধ দিলেন, টাইফয়েড রোগের তো দেওয়া থাকে ফার্স্ট, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, ফোর্থ স্টেজ। তার মধ্যে হচ্ছে তৃতীয় দশাটা হচ্ছে খুব মারাত্মক, কারণ ওই দশায় এগিয়ে গেলে সাধারণত হতে পারে, লিভারের অ্যাবসেস হতে পারে, পাকস্থলীতে আচার হয়ে ব্লিডিং হতে পারে, পেন হতে পারে সাংঘাতিকভাবে পেটে। এরা বিভিন্ন রকমের বাজে লক্ষণগুলো থার্ড স্টেজে এসে যায়। তো আপনি হয়তো, আপনার কাছে আমি আগে আপনাদেরকে বলেছিলাম যে হয়তো আপনার কাছে সেকেন্ড স্টেজে এসেছে, আপনি ওষুধ দিয়েছেন, ওষুধ দেওয়ার পরে দেখা গেল যে না, মানসিক ফিজিক্যাল জেনারেল এসবের কোনো উন্নতি তো হবেই না, উল্টে রোগ তৃতীয় স্টেজে পৌঁছে চলে গেল, অর্থাৎ থার্ড স্টেজে চলে গেল। অর্থাৎ থার্ড স্টেজে আপনি সিমটমস গুলো দেখেই তো বুঝতে পারবেন যে এটা থার্ড স্টেজের সিমটম। যদি ওষুধ নির্বাচন ঠিক হয় তাহলে থার্ড স্টেজে তো পৌঁছানোর কথা না। সুতরাং ডিজিজ প্যাথোলজি সম্পর্কেও আপনাকে যথেষ্ট সজাগ থাকতে হবে, আর সঙ্গে সঙ্গে পেশেন্টের ডায়নামিক প্যাথোলজি সম্পর্কেও সচেতন থাকতে হবে। সুতরাং ডায়নামিক প্যাথোলজি আর ম্যাটেরিয়ালিস্টিক প্যাথোলজি দুটোর মধ্যে তো অবশ্যই যোগ আছে। ডায়নামিসটি আস্তে আস্তে কমে যেতে থাকে, প্যাথোলজিক্যাল সিমটম আস্তে আস্তে বাড়তে থাকে। অর্থাৎ মেটামরফোসিস the dynamic pathology is result of critical pathology. খুব বিচক্ষণ চিকিৎসকেরা এই দুইয়ের উপরে অবশ্যই নজর রাখবে।
যে কোটা কোন দিকে চলে যাচ্ছে। তো এই ঘটনাগুলো লক্ষ্য করলেই বুঝবে যে রোগ এগিয়ে গেছে। অতএব আমাকে আর ওষুধগুলো আপনাকে একটা সুনির্বাচিত নির্বাচন করে তখনই যদি চেষ্টা ঘোরাতে না পারেন, তাহলে রোগী ফোর্থ স্টেজে চলে যাবে, হয় মারা যাবে, হয় বেঁচে উঠতে পারে, দুটোর একটা হবে। ফ্যাটালিটি ভালো থাকে। তো এখন কথা হচ্ছে যে ওষুধ দেবার পর এই যে রোগের কিছু লক্ষণের বৃদ্ধি ঘটে, তার জন্য আমরা বহুবার দেখেছি যে রোগীর মনোযোগ কিন্তু সেইখানেই পড়ে থাকে। তাই তার ভালো মন্দ নির্ধারণ করা খুব দুরূহ হয়ে ওঠে। আর তার যে ব্যক্তিগত লক্ষণ অর্থাৎ জেনারেল লক্ষণ, সেগুলো সম্পর্কে প্রশ্ন করলেই ঘুরে জায়গায় যায়। সুতরাং সেই জায়গায় যদি আমরা সচেতন না থাকি কিন্তু খুব অসুবিধে হবে। জায়গা বোঝাটাই খুব কঠিন হয়। নতুন যারা, তারা তো রোগীকে সেই জন্য বুঝতেই পারে না, প্রশ্ন করলে ঘুরে সে বলবে আমার এই বেড়েছে, ওই বেড়েছে, সেই বেড়েছে। তার মন বা শরীরের এই যে হিট কম্বিনেশন ইত্যাদি খাবার দাবার ইচ্ছা অনিচ্ছা এর ধারে কাছেও যাবে না। খুব টাফ অবস্থা। এখানে খুব প্র্যাকটিক্যাল হতে হবে এবং খুব ধরে করতে হবে। রাগ চলবে না। যদি রাগ কন্ট্রোল না করতে পারেন তাহলে কিন্তু হোমিওপ্যাথি হবে। দেখেছি কিছু প্যাথোলজিক্যাল টেস্টের ফল বেরোলো, ওই সময় তারা কি করে, যে রোগ বেড়ে যায়। আজকাল তো প্যাথোলজি চারিদিকে, তো প্যাথোলজির ছড়াছড়ি, ল্যাবরেটরি টেস্ট করে নিজেরাই টেস্ট করছে, বা অন্য ডাক্তারের কাছে যে দেখিয়ে টেস্ট করে নিল, টেস্টের রেজাল্ট দেখা গেল যে খুব বাজে। কিন্তু এরকম হয়, টেস্টের রেজাল্ট ভালো খারাপ হলেও রোগী ভালো আছে, রোগীর সিমটমের উন্নতি হচ্ছে, তার জেনারেল এবং মেন্টাল সিমটমের উন্নতি হচ্ছে, কিন্তু রোগী তো সেটাকে গুরুত্ব দেবে না, রোগী তো প্যাথোলজি গুরুত্ব দেবে। সুতরাং দেখা যায় যে তারা এই নিয়ে এত উৎকণ্ঠায় থাকে যে তার মধ্যে দিয়ে মানে আমরা আশার আলো দেখতে পাই না। কিন্তু চিকিৎসককে খুব সাবধানে পর্যবেক্ষণ করতে হবে রোগীর স্বাভাবিক লক্ষণগুলির কি পরিস্থিতি, তার অনুভূতিগত অবস্থা কি পরিবর্তন হচ্ছে। যদি দেখা যায় যে কিছুটা উন্নতি হলেও রোগের বৃদ্ধি মানে প্যাথোলজির বৃদ্ধি হয়েছে, তাহলে কিন্তু আমরা এ নিয়ে ক্লাস দেবো এবং পোস্ট করবো, রোগীকে ইন্টেলেকচুয়ালি কাউন্সিলিং করবো যাতে রোগী ব্যাপারটা বোঝে। আবার এইটাও শক্ত, এরকম ধরুন একটা প্যারাথাইরয়েডের কেসের ক্ষেত্রে, প্যারাথাইরয়েড বলছি সরি, হাইপোথাইরয়েডের কেসের ক্ষেত্রে একটা রোগিনী তার টিএইচ এর মাত্রা 10 খেলো আমার কাছে যখন আসে, তারপরে যখন ওষুধ খেলো, তারপরে দেখা গেল 125 এমইউ পার মিলিলিটার হয়ে গেল, হাত পা ফুলে গেল, খুব দুর্বল বোধ করতে লাগলো এবং উদ্বেগ শুরু হয়ে গেল। কিন্তু আমি আমার কাছে যখন এলো তখন তাকে আমি যখন ফলো আপ করলাম, দেখছি যে তিনি যে সবসময় একটা অস্থিরতা এবং উদ্বেগ কাটাতেন, সময়ের আগে ছুটতেন এবং অস্বাভাবিক রাগে ফুঁসতেন, তা সব অনেকটাই চলে গেছে।
তার মনের মধ্যে একটা শান্ত ভাব আসছে, এখন উদ্বেগটা, সে শুধু ঘুরে ঘুরে এই রোগের ওই ডাক্তারবাবু আমার টিএস এর মাত্রা 125, আমার হাত পা ফুলে গেছে, কারণ লিখিত রোগী এই লোক বুঝে যে এত মাত্রায় রোগ খারাপ হচ্ছে, আপনি কি ওষুধ দিচ্ছেন, ভালো হচ্ছে না কেন, আগে বেড়ে গেল 10 ছিল এখন হয়ে গেল 125। তো আমি রোগিনীকে সব বোঝালাম যে তার কারণ এই যে ওষুধ দেওয়ার জন্য শরীরে একটা রিয়াকশন তৈরি হয়, প্রথমেই হয় অনেক সময় বৃদ্ধি হয় রোগ, তারপরে আবার ঠিক হয়ে যায়। কেন বৃদ্ধি হয় সেই বিষয়গুলো তাকে সহজ ভাষায় বোঝালাম। রোগী কিছুটা বুঝলো এবং তাকে ধৈর্য ধরে অপেক্ষা করতে বললাম, বলে সে রাজি হলো। কিন্তু তার স্বামী পুলিশ ইন্সপেক্টর, সে রে রে করে উঠে আমাকে প্রায় মারতে বাকি ওই যে, আরে শালা ডাক্তার, কি পরে ডাক্তারি করছে, ভুয়ো ডিগ্রি নাকি, খোঁজ নিচ্ছিল না, এখনো বলছিস ধৈর্য ধরতে, জানে ওষুধ খাওয়ার পরে 125 তুই মুই করে কথা বলতে শুরু করলো। তোর যেখানে তোর ওষুধ খাওয়ার পরে 125 উঠে গেছে, সেখানে কি আছে, এটা কমাতে পারবি কি পারবি না বল। বাজে ভাব বলতে শুরু করে দিল। তো এই বলে আমার হাত থেকে রেকর্ডের খাতাটা, এটা অনেকদিন আগের কথা, আমার হাত থেকে কেস রেকর্ডের খাতাটা ছিনিয়ে নিয়ে বউকে হাত ধরে টানতে টানতে নিয়ে চলে গেল, কেস রেকর্ডের খাতাটা পর্যন্ত নিয়ে চলে গেল। তখন বুঝতে পারলাম যে এইরকম স্বামীদের জন্য স্ত্রীদের কতটা ভোগান্তি হয়। আসল কথা, এই মহিলাটির কারণ, মেন কারণই এর হাজবেন্ড, এর উপর সবসময় খবর দেয় এবং মানসিক ভাবে নির্যাতন করে গেছে। তো এই যে অস্কার্য, এটা থেকে মুক্তির উপায় খুব কম। তো যাই হোক, আমরা তাহলে আসি প্রকৃত ঘটনায়। তাহলে কি বলবেন আপনারা, যে যখন রোগের সার্বিক লক্ষণের কোন উন্নতি তো নেই, বরং রোগের সাধারণ লক্ষণগুলো বেড়ে গেছে স্বাভাবিকভাবে, তখন বুঝতে হবে রোগটা দুরারোগ্য বা আরোগ্যের অবস্থায় নেই, নাকি অসম্ভব কোন বাধার সম্মুখীন হয়ে আছে, নাকি ওষুধ নির্বাচন ভুল। যদি অন্য কিছু খুঁজে না পাওয়া যায়, তবে বুঝতে হবে যে ওষুধ নির্বাচনই ভুল আছে, আবার টেস্টিং করতে হবে, সঠিক ওষুধটা নির্বাচনের চেষ্টা নিতে হবে। এই হলো প্রথম রোগ বৃদ্ধির প্রথম পর্ব। এবার আমি যাচ্ছি রোগ বৃদ্ধির দ্বিতীয়। কিন্তু আমরা দেখছি রোগটাই এত দূরে গিয়ে গেছে যে তাকে ফিরিয়ে আনা প্রায় অসম্ভব। যেমন কোন বাবা মা নষ্ট কোন সন্তানের মতো এত খারাপ কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়েছে যে ছেলেটাকে এখন ফিরিয়ে আনতে গেলেও বিপদ, আবার এগোতে দিলেও বিপদ, মানে দুটোই মহাবিপদ, নজু নতস্তু। এবার ঘটনা হলো, এগুলো হলো এরকম ধরনের রোগ, সাংঘাতিক কোনো কয়েক রোগ, ডিজেনারেটিভ বা ডিফিকাল্ট টাইপের বিপজ্জনক রোগ, যেমন টিবি,
রিউমেটয়েড আর্থ্রাইটিস, কার্ডিয়াক ভালভের ডিফেক্ট যেমন স্টেনোসিস, ব্রেন টিউমার, ব্রেনে কনজেশন, রক্তক্ষরণ, সিবিএ, এরকম জাতীয় গুলো, যেগুলো অনেকটাই ইনকিউরেবল, এর ইফেক্ট সম্পূর্ণভাবে ঠিক করা মুশকিল আছে। তো এখন এইসব ক্ষেত্রে কি হয়, আপনি হয়তো প্যাথোলজিটা ঠিক করে বুঝলেন না, আপনি তো সিমটোমেটিক যাচ্ছেন। এসব ক্ষেত্রে ওষুধ দেওয়ার পর থেকেই আমরা দেখতে পাবো যে ক্রমাগত বৃদ্ধি হয়ে যাচ্ছে এবং শেষ পর্যন্ত রোগী মারা যেতে পারে। আমি একটা প্রোস্টেট বৃদ্ধির উদাহরণ দিচ্ছি আপনাদের। একটা এনলার্জমেন্ট অফ প্রোস্টেটের রোগীর ক্ষেত্রে এটা দেখা গিয়েছিল। ইউএসজি রিপোর্টে এটা শুধু এনলার্জমেন্ট অফ প্রোস্টেটের কথা লিখেছিল এবং অন্যান্য ব্লাড বা অন্যান্য রিপোর্ট গুলো থেকে অন্য কিছু বাজে কিছু পাওয়া যায়নি। ভাবা হয়েছিল যে এটা বিনাইন এনলার্জমেন্ট অফ প্রোস্টেট, ওজন কমে যাওয়া বা ব্যথার যন্ত্রণা কিছুই ছিল না, শুধু প্রস্রাব আটকে যেত আর অল্প অল্প করে দীর্ঘ সময় ধরে। তো সম্পূর্ণ কেস রেকর্ড তাকে ওষুধ দেওয়া হলো। ওষুধ খাওয়ার পর থেকে সব ধরনের কষ্টগুলো বাড়তে থাকবে এবং সেটা ক্রমাগত বাড়তে থাকে। ঘুম, মানসিকতার সর্বঙ্গীন অবনতি লক্ষ্য করা গেল। অতএব আমার খুব সন্দেহ হলো, কেননা ওষুধ মিলিসিমের শক্তির 0.2 তা খুব লঘুকরণ করে দেওয়া হয়েছে। তো সে কারণে এরকম তো হওয়ার কথাই ছিল না। তো যখন বারবার সে নানা রকমের অসুবিধার কথা বলছে এবং সিমটমস গুলোর গতিবিধিতে একটা বাজে দুর্গন্ধ পাচ্ছি, তখন আমি তাকে এফএনএসি করতে বললাম। আর এটা করতেই ধরা পড়লো প্রোস্টেট ক্যান্সার 4র্থ স্টেজে পৌঁছে গেছে। তো চিকিৎসকেরই এরকম অবস্থায় বেশি কিছু করার থাকে না, রোগী চিকিৎসা চলে গেল, কিন্তু অল্প দিনের মধ্যেই আবার মারাও গেল। যেখানে কোষকলার আকার কত এবং শারীরবৃত্তীয় ব্যক্তি একটা ইরিভার্সিবল স্তরে পৌঁছে যায়, সেখানে ফিরিয়ে আনা অসম্ভব। আর এটাই হচ্ছে ডাক্তার কেন্টের প্রথম পর্যবেক্ষণ, কি prolonged final decline of the patient, ক্রমাগত দীর্ঘ আগ্রাসন, শেষ পর্যন্ত রোগীর মৃত্যু। ডক্টর কে এখানে ফুসফুসের একটা কর্কশ কাশি নিয়ে আসা রোগীর উদাহরণ দিয়েছে, যেখানে পরীক্ষায় পাওয়া যাচ্ছে যে ফুসফুসে যতটা প্রসারিত হওয়ার কথা ততটা হচ্ছে না। সেখানে টিউবারকুলোসিসের অস্তিত্ব শনাক্ত করা যাচ্ছে, ক্ষীণ পালস এবং রোগী ক্রমাগত খারাপের দিকে এগোচ্ছে। ওষুধ দেওয়ার কয়েকদিনের মধ্যে আরো তীব্র বৃদ্ধি নিয়ে আরো অপেক্ষায় দেখা গেল কাশি আরো তীব্র, কফ তুলতে আরো কষ্ট হয়ে গেল। 3য় সপ্তাহের শেষে আরো খারাপ অবস্থা লক্ষ্য করা গেল। বৃদ্ধির পরে কোনো উন্নতি নেই, শুধু ক্রমাগত অবনতি।
সেই প্রথম পর্যবেক্ষণ ছিল তার। এরকম ক্ষেত্রে আপনি যতই সঠিক ওষুধ দেন এবং আপনি যতই পোটেন্সি লঘুকরণ করে দিন, অনেক সময় কিছুটা প্যালিয়েশন হতে পারে, আরো সে বেশি দিন লাস্টিং করে না। আবার ভাইটালিটি ভালো থাকলে করে। তো যদি প্যাথোলজি হয়তো 20-20 বছর ধরে গিয়ে একটা জায়গায় পৌঁছায়, তখনই কিন্তু এরকম ধরনের একটা পাওয়া যায়। এখানে ডাক্তার বলছেন এই রোগীটা যদি 20 বছর আগে আসতো তাহলে হয়তো দিকে নিয়ে যাওয়া সম্ভব ছিল। আবার এটাও বলেছেন হয়তো অ্যান্টিসোরিক এখানে যদি পাওয়ারটা বেশি থাকে, সাপোজ 200 দিয়েছিলেন মনে হয়, তো সেটাও এদের ক্ষেত্রে খুবই খতরনাক। ওনার হাতে তখন তো 50 মিলিসিমাল স্কেল ছিল না, ডানা ছিল না। তো আজকের দিনে আমরা সেটা অ্যাপ্লিকেশন করে দেখেছি যে অনেক সাংঘাতিক ক্ষেত্রেও অন্তত কিছুদিনের জন্য আমরা রোগীকে ভালো রাখতে পারি। এটা অন্য কথা, কিন্তু অ্যাগ্রাভেশন এরকম দিতে পারে, সেটা আমাদের মাথায় রাখতে হবে। এটা গেল রোগজ বৃদ্ধি দ্বিতীয় পর্ব। এবার আমরা আসি রোগজ বৃদ্ধি তৃতীয় পর্বে আছে। এটাও সম্পূর্ণভাবে আরোগ্য অযোগ্য রোগীদের ক্ষেত্রে কেসেস, কারণ বিভিন্ন ধরনের দুঃখ এগিয়ে চলা দশা, মানে অ্যাডভান্স এর ক্যান্সার বা দুষ্ট কত বা রোগ, যেমন ডিজেনারেশন বা নেক্রোসিস, গ্যাংগ্রিন, সিস্টেমিক লুপাস এরিথ্রোমাটাস, বহু রোগের নাম করা যেতে পারে। তো এই ধরনের ক্ষেত্রে এখানে অনেক এগিয়ে আছি, কিন্তু রোগ তার কোর্স করার একটা ইরিভার্সিবল পরিবর্তন তার মধ্যে এসেছে। তো সেই ক্ষেত্রে আমরা দেখছি দেখব যে অল্প সময়ের জন্য একটু রোগীটা হয়তো ভালো থাকলো, আরাম পেল, তারপরেই অ্যাগ্রাভেশন আবার শুরু হল, দীর্ঘ অ্যাগ্রাভেশন। এবং এটা প্রথম অবজারভেশনের বিপরীত, এখানে প্রথমেই প্রলংড অ্যাগ্রাভেশন হয়েছিল, তারপরে রোগী মারা গেল। আর এখানে প্রথমে অ্যামোডেশন হলো, তারপরে অ্যাগ্রাভেশন উল্টো। এবং অ্যাগ্রাভেশন ফলটা তো ভালো না। তো যাই হোক, আমরা যাই একটা উদাহরণ ব্যাপারটা বোঝার চেষ্টা করবো। যেমন মাথার ফ্রন্টাল সাইনাসের ক্যান্সারের ক্ষেত্রে ওষুধ দিয়ে এখানে যেরকম বলা হলো যে অল্প দিন ভালো রাখা যায়, তারপরে বৃদ্ধি হয়। তো এই রোগীর ক্ষেত্রে কিন্তু অনেকদিন ভালো রাখা সম্ভব হয়েছে। রোগের না দিয়ে কি হতো, থোকা প্রচুর কালো দলা দলা রক্ত বের হতো, খুবই দুর্গন্ধ ছিল ওই রক্তের, শক্তি খুব দুর্বল হয়ে পড়েছিল। কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগলো না। তার চিকিৎসার চাবিকাঠি
কয়েকটা লক্ষণের মধ্যেই আমরা খুঁজে পাই। কিরকম? যেমন সে মাথায় ঠান্ডা চাইতো, মাথা গরম 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 থাকতো, ঠান্ডা দিলে আরাম হতো, কিন্তু গলা থেকে নিচের দিকে গরম চাই। খাবার দাবার খুবই গরম খেত, পেটে গ্যাস অম্বল হতো, এবং বিকেল থেকে রাতের দিকে তার বৃদ্ধি ছিল। প্রচন্ড ভীতু প্রকৃতির ছিল, কোন নতুন কাজে নামার সাহস তার ছিল না। কাপড়ের ব্যবসা করতো, কিন্তু এতে তার এক বিশ্বস্ত বন্ধু সাহায্য না হলে এই কাপড়ের ব্যবসা নেওয়া সম্ভব ছিল না। আর শুধু কি তাই, এই ব্যবসা চলতে চলতে কখনো যদি কোনো সমস্যা পড়ে, কিভাবে সমস্যা থেকে সে সমাধান করবি, তার নিজের বুদ্ধি খেলা খেলতো, কিন্তু সাহস পেত না। সে বুঝতেই করে ভালো হয়, কিন্তু তবুও সেইটা করার সাহস তার জুটত না। অসম্ভব রকমের কৃপণ ছিলেন, এমনকি আমার ফি দিতেও তিনি বহুবার দরাদরি করেছে। জানি যে আসুনি, তারপরে এগুলো আমরা দেখেছি। অতীতে চুলকানিরও ইতিহাস ছিল, চাপা দেওয়া হয়েছিল মলম দিয়ে। সুতরাং আমি তাকে লাইকো 01 300 গ্লাস জল পরিবর্তন করে শুরু করি। চুলকানি হাতে পায়ে বেরিয়ে পড়ে, আবার আপনা থেকে চলেও যায়। প্রথম দিয়ে নাক দিয়ে রক্ত পড়া একটু বেশি হয়, তারপর থেকে কমতে থাকে, শেষ পর্যন্ত সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। খিদে ঘুমের উল্লেখযোগ্য উন্নতি হতে থাকে। পরে তাকে আবারও পরীক্ষা করেন স্বনামধন্য ক্যান্সার বিশেষজ্ঞরা, কিন্তু ফ্রন্টাল লাইনেসে আর ক্যান্সার খুঁজে পাওয়া যায়নি। রিপোর্ট সম্পূর্ণ স্বাভাবিক আছে। চিকিৎসকেরা তো অভিভূত যে কিভাবে এটা হলো। আমিও বিস্মিত, ভাবলাম যে বাহ, বিরাট কাজ করে ফেলেছি, আন্তর্জাতিক একটা সম্মান পাবো এইবার। বেশ 1 বছরের উপর ভালো ছিল, কিন্তু তারপরে হঠাৎ একদিন বুকে ব্যথা এবং জ্বর শুরু হয়। ঘরে থাকতে পারে না, বাইরের খোলা হাওয়া চায়, এমনকি ফ্যানের হাওয়াও অপছন্দ। মুখ জিভ শুকনো, কিন্তু জল তেষ্টা মনেই না। এখনো পরিষ্কার ওষুধের চিত্র পাচ্ছি। বেলা বেলা 1টা থেকে 2টোর পর থেকে সারা জ্বর বৃদ্ধি হচ্ছে। সকাল থেকে গমের তাপমাত্রা কম হয়, ঠান্ডা জলে স্নান করতে খুব ভালো লাগে। একেবারে যেন সিস্টেম বসানো। আমি 5 লিটার 0 to 50 গ্লাস জল পরিবর্তন করে একটা খাওয়ানো হলো, একটা ম্যাজিকের মতন জ্বর ভালো হয়ে গেল। কিন্তু তার মন ভালো হলো না, কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগে না, বুকে ব্যথা কমলো না, তাই আবার করতে পাঠানো হলো। তার সে ক্যান্সার ধরা পড়লো, ক্রমাগত বাড়াতে লাগলো, মেটাস্টেসিস হতে লাগলো। 6 দিনের মধ্যেই রোগী মারা গেল। এটাই হলো ডাক্তার জেটি কেন্টের পঞ্চম পর্যবেক্ষণ, যেখানে the emulation comes first, aggravation comes afterwards. তো এসব ক্ষেত্রে সাবধান থাকতে হবে। সিমটম ভালো হলে রোগ ভালো হবে মোটেই তা না। প্যাথোলজি কি আছে, কতটা ইনভেটাইড প্যাথোলজি, কতটা দুষ্ট প্যাথোলজি, কতটা ডাইনামিসিটি লস্ট হয়ে গেছে, সব বিষয়ে একদম সজাগ তীক্ষ্ণ নজর যদি না থাকে, আজকের দিনে হোমিওপ্যাথি করা কিন্তু প্রায় অসম্ভব। সাধারণ কেসগুলো পারবেন, কিন্তু এরকম ডিফিকাল্ট কেস এলে লেজে হয়ে যায়নি। এটা তো আমি নিজেই দেখছি। এবার আমরা যাই রোগজীর 4 নম্বর ভূমি। কি না, এখানে
ওষুধ দেওয়ার পর দেখা যেতে পারে যে নতুন লক্ষণের আগমন ঘটেছে। লক্ষণগুলো সম্বন্ধে আমরা দু ধরনের সিদ্ধান্তে আসতে পারি। হতে পারে এগুলো পুরনো লক্ষণ ফিরে এসেছে, হয়তো রোগী বা তার আত্মীয় স্বজনের সেটা খেয়াল নেই, কারণ বহু বছর আগে এটা হয়েছিল, এমনকি বাচ্চা যখন ছিল সেই সময় হতে পারে, কিন্তু খেয়াল নেই তাদের, সেজন্য হয়তো বলতে পারছে না। তো হয়তো রোগী বা তার আত্মীয় স্বজনের, এমনকি মায়েরও এরকম খেয়াল থাকে না। এক্ষেত্রে রোগীর সার্বিক লক্ষণগুলোর উন্নতি হওয়া কিন্তু স্বাভাবিক, কারণ যদি পুরনো লক্ষণ ফিরে আসে তাহলে সার্বিক লক্ষণের উন্নতি হওয়া বাধ্য। কিন্তু যদি তা না হয় তবে কিন্তু আপনাকে সন্দেহ করতে হবে, গালে হাত দিয়ে বসতে হবে। যদি এগুলো ওষুধের সাধারণ লক্ষণ হতে পারে, ওষুধের মানে আপনি যে ওষুধটা দিয়েছেন আয়ুর্বেদিক ওষুধ, সেই ওষুধের কিছু কমন প্যাথোলজিক্যাল সিমটম হতে পারে সেগুলো। কিন্তু এটা যদি সত্য হয় তবে বুঝতে হবে যে তার রোগীর এই লক্ষণগুলো তার শরীরে আগে কোনোদিন এসেছিল কিনা, এবং সম্পূর্ণ যাচ করে দেখতে হবে যে এগুলো সত্যি সত্যি নতুন সিমটমস কিনা, এবং ওই ওষুধের সিমটমস কে আপনাকে ট্যাগ করতে হবে। তার প্রবীণ সিমটমে হয়তো আপনি জানেন না, অনেক হয়তো মেটিরিয়া মেডিকা পড়েছেন শুধু, আর যে ব্যাক প্রুভিং এর কিছু জানেন না। তো সেই ক্ষেত্রে আপনাকে কিন্তু প্রুভিং সিমটম মেটিরিয়া মেডিকা পিউরা অথবা হেরিং গাইডিং সিমটম এসব থেকে দেখতে হবে যে সেই লক্ষণগুলো ওষুধের মধ্যে আছে কিনা। তো যদি থাকে আপনি বুঝবেন যে রোগী খারাপ রাস্তায় হাঁটছে। সুতরাং এর প্রতিরোধক বা অ্যান্টিডোটাল ওষুধ, যদি অবশ্য রোগী খুব খারাপ অবস্থায় যায়, ফর এক্সাম্পল রোগীর কার্ডিয়াক প্রবলেম হচ্ছে, সে ফর এক্সাম্পল রোগীর ব্রেনে সমস্যা হচ্ছে, ব্রেনে কনডিশন হয়েছে, অথবা রোগীর মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে, এরকম অবস্থায় কিন্তু আপনাকে ওষুধটাকে প্রতিরোধক ওষুধ দিতে হবে। রোগ লক্ষণ এবং ওষুধের লক্ষণ রোগীর মধ্যে তৈরি হচ্ছে সেইটা মিলিয়ে অন্য ওষুধ দিতে হবে। এরপরেও যদি কিছু নতুন লক্ষণ আবারও আসে, যেটা সাধারণত হয়ে থাকে, কিভাবে ওষুধ নির্বাচন করতে হবে। তবে আমার গুরু তপন কাল জিনাল বলেছেন, যদি রোগীর সজীবতা ভালো থাকে, এরকম ধরনের কোনো গ্রিভাস সিমটম না থাকে, তাহলে কোন রকমের ওষুধ না দিয়ে অপেক্ষা করাই ভালো। এবং সেই সমস্ত কথাগুলো আমরা আমাদের প্রথম প্র্যাকটিসে ভালো করে মান্যতা দিয়েই চিকিৎসা করে এসেছি। তারপরেই আজ আপনাদের সামনে এই কথা বলছি। তাই প্রসঙ্গে আমি একটা রোগিনীর কথা স্মরণ করতে পারি, তার ব্র্যাডিকার্ডিয়া আছে। ইসিজি করে আমরা সেটা দেখতে পেয়েছি, পুরাতন আমাশয়ের রোগ ছিল এবং পুরাতন সাইনাসের যন্ত্রণা, সাইনোসাইটিস। পালস রেট যতদূর মনে পড়ে খুব কমই ছিল, 160 এরকম মিমি পার এইচডি।
ইসিজি এবং ইকোকার্ডিওগ্রাফি ওই ব্র্যাডিকার্ডিয়া বলছে, কিন্তু আমরা যখন ইকো করলাম তখন কিন্তু কোন রকম অর্গানিক কোন প্রবলেম সেখানে আমরা দেখতে পেলাম। মল পরীক্ষায় অ্যামিবাইসিসের পাওয়া গেছিল। এই রোগীকে আমি কার্সিনোসিন 200 কিছুদিন পরেই শরীরে বিভিন্ন জায়গায়, বিশেষ করে ত্বকের নিচ সাবমাল হতে দেখতে পেলাম। রক্তচাপ বেড়ে গেল, রক্তচাপ হয়েছিল 160/90 এবং তারপরে আরো বেড়েছিল। আমি যখন প্রথম এই সমস্যা নিয়ে তখন এটা ছিল 160/90, তারপরে আরো 180/110, এমনকি 200/110 এরকম হয়েছিল, যা তার জীবনেও কোনোদিন ঘটে। তার প্রেশার সারা জীবন লো থাকতো, 100/160 এরকম থাকতো, কিন্তু ওষুধ দেওয়ার পরে এরকম ঘটনা ঘটতে শুরু করলো। রোগীর পরিবারের লোকেরা বলল রোগী খুব বিধি হয়ে গেছে। আমি জানতে চাইলাম কেমন না, উত্তরে তারা বললো রোগী যা বলবে সেটাই করতে হবে, বাড়িতে তার সিদ্ধান্ত শেষ কথা। আগে সে এরকম ছিল না, হাসি খুশি ছিল, সবার সাথে মিশত, এখন একা থাকে, তাকে ছোঁয়া চলবে না, কারণ দুনিয়ার সবাই খারাপ প্রভাবে খারাপ হয়ে যাবে। এদিকে আমার সবার রোগ ক্রমাগত বেড়ে গেল, বারবার পায়খানা করছে, কারণ খারাপ ভাবেই হয়তো এটা হয়েছে, তাই দিয়ে সাফ করছি। মাথায় দুশ্চিন্তা ঢুকে গেল, ক্যান্সার হয়েছে এবং হয়েছেই এরকম একটা ধারণা। এবার আমি আবার অনুসরণ বুঝলাম, বুঝতে পারলাম এসব ওই ওষুধ দেওয়ার পরেই হয়েছে। রোগী শারীরিক এবং মানসিক উভয় স্তরে খারাপ হচ্ছে, সুতরাং তাকে আমি কি করব? এরকম একটা পরিস্থিতিতে প্লাসিবো দিয়ে কিছুদিন ওয়েট করার চেষ্টা করলাম যে নিজে থেকে চলে যায় কিনা, হলো না। আবার ঘুরে এসে দেখা গেল এইসব রোগের ইন্টেন্সিটি আরো বেড়ে যাচ্ছে, অর্থাৎ এটা আমি ব্লাড প্রেশার 160/90 মেপেছিলাম, 80/110 হয়ে গেছে, এরকম সব কিছু বেড়ে গেছে। তো আমি তাকে সেদিন সুজা 200 দিয়ে বাড়ি পাঠিয়ে দিলাম। এবং এরপরে সে অনেকদিন পরে আমার কাছে এসেছিল, প্রায় 3 মাস পরে আমার কাছে এসেছিল। আর ঘটনা হচ্ছে এই সময়ের মধ্যে আমি ভেবেছিলাম যে ও কাজ পথে হয়ে গেছে, ওই ঠিক জায়গায় নেই, সেই জন্য আসছে। কিন্তু আশ্চর্য হয়ে দেখতে পেলাম রোগের ইন্টেন্সিটি কমে গেছে, স্বাভাবিক অবস্থায় এসেছে, তার মানসিক ধৈর্য ঠিক আছে, আর ওই সমস্ত বাতিগুলো আর নেই। আমার আছে, কিন্তু ইন্টেন্সিটি খুব কম। তারপরে তাকে আমি পরবর্তীতে স্বাভাবিক করতে পেরেছিলাম। তাহলে বুঝুন যে একটা ওষুধ কি করতে পারে। যদি নতুন সেটা ওষুধ ঠিক না হয়, ওষুধ করে দেয়, তাহলে এরকম অনেক কিছুই হতে পারে।
এবার আমরা যাচ্ছি রোগের বৃদ্ধি 5 নম্বরে। এখন ফোন করবেন না, ফোন করছি। রোগের বৃদ্ধি প্রথম পর্বে আমরা যাচ্ছি, যেটা সাধারণত ঘটে দমনমূলক চিকিৎসা। এটা ঘটে যেখানে আমরা দেখি চিকিৎসা ক্ষেত্রে ভুল ওষুধ নির্বাচনের জন্য লক্ষণগুলো বলা ভালো শরীর সংগঠনের উপর স্তরের লক্ষণগুলো ভিতরের গুরুত্বপূর্ণ যন্ত্রগুলোকে আক্রমণ করে আর তার রোগের চরিত্র আমূল স্বরূপ বদল করতে পারে, অর্থাৎ ডাইনামিক্যালি ডিরেঞ্জ হয়ে যেতে পারে। তো অর্থাৎ হেরিং এর আত্মনীতির সম্পূর্ণ একটা বিপরীত ঘটনা। এর তো আমরা জানি অ্যানিম্যান ডিজিজ তার অদ্ভুত প্রকৃতি এবং তাদের আরোগ্য সম্বন্ধে বিষয়ক যে বইটা ক্রনিক ডিজিজের বই, এতে বিশালভাবে তার সমসাময়িক চিকিৎসকদের চিকিৎসিত 297টা মনে হয় উদাহরণ দিয়ে বুঝিয়েছেন কিভাবে চর্মরোগ চাপা পড়ে বহু বহু রকমের রোগের উৎপত্তি হয়, যা বিশ্লেষণ করে এবং নিজের চিকিৎসা স্থায়ীভাবে আরোগ্য না হওয়ার যে কারণ, এই কারণের অনুসন্ধান করতে 12টা বছর তিনি গবেষণা করলেন এবং আদি বীজ ছোরাকে আবিষ্কার করলেন। সুতরাং এই যে দমনের ফলে কি হয়, অর্থাৎ ডক্টর হ্যানিম্যানের আগে চিকিৎসকেরা সব স্থানিক চিকিৎসা করতেন বা সামনে যে লক্ষণগুলো রোগী নিয়ে আসতো অর্থাৎ প্রেজেন্ট কমপ্লেন, শুধু সেইটুকুকেই রোগ বলে গুরুত্ব দিতেন এবং ওষুধ প্রেসক্রিপশন করতেন। ফলে প্যালিয়েশন হতো অথবা সাপ্রেশন হতো। প্যালিয়েশন বা সাপ্রেশনের ধারণা তখন তো তাদের ছিল না। তো প্যালিয়েশন হওয়ার জন্য কি হতো না, বছরের পর বছর দেখা যাচ্ছে ঘুরে ঘুরে আসছে, আরো জটিল আকারে আসছে, সেগুলো কিছুতেই ডক্টর হ্যানিম্যান বলেন যে অ্যাকিউট ডিজিজ গুলো না যাচ্ছে, তো ক্রনিক ডিজিজ গুলোর ক্ষেত্রে এটা বছরের পর বছর হয়ে উঠছে। তো সেই ঘটনা তো আপনারা জানেন, একই কাজ এখনকার মডার্ন প্র্যাকটিশনাররা তো করছেন, তাদের টাইম নেই, সার্বিক কেস রেকর্ডিং করছে না, টোটালিটি নিচ্ছেন না, ফলশ্রুতিতে স্থানিক চিকিৎসা, স্থানিক ওষুধ, সুপারফিশিয়াল ওষুধ দিচ্ছেন, যেটা হচ্ছে কয়েকটা মাত্র গ্রিভাস সিমটম খুব রোগী করছে, এটাকে লক্ষ্য করেই ওষুধ দিচ্ছেন এবং ম্যাজিক কিওর করার চেষ্টা করছেন। এরকম আমাদের গ্রামের দিকে বহু ডাক্তার এরকম নাম হচ্ছে কারেন্ট ডাক্তার,
একজনের নাম, অর্থাৎ তার কাছে গেলে কারেন্টের মতো রোগ ভালো করে দেয়। আপনি একটা পেটের ব্যথা নিয়ে গেছেন, মাথার যন্ত্রণা নিয়ে গেছেন, তাকে বসতে বলবে, বসে আপনার জিভে ওষুধ দেবে, কি ওষুধ দিচ্ছে সে উনিই যাবেন, মিনিটের মধ্যে বা 5 মিনিটের মধ্যে রোগী ভালো হবে। এই হচ্ছে তার বক্তব্য। তো এই করে অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করে ফেলেছে, ফলশ্রুতিতে সেখানে মানে ভিড় দেখলে আপনার মাথা খারাপ হয়ে যায়। প্রতিদিন শয়ে শয়ে তো নয়, রোগী হাজার কাছে চলে যাচ্ছে। কিভাবে দেখছে সেটা তো আপনারা নিশ্চয়ই বোঝেন। তো এইরকম ডাক্তার আমাদের বাজারে প্রচুর দ্রুত হোমিওপ্যাথিক ওষুধ দিয়ে ম্যাজিক করে যাচ্ছে। তো এই যে দমনমূলক চিকিৎসার যে ফল, সে সম্পর্কে তারা হয়তো জানার চেষ্টাও করে না, অথবা টাকার লোভে সেগুলো করতে থাকে, অথচ পরিশ্রম করার দরকার। আরামে যদি প্রচুর ইনকাম করা যায় তাহলে অসুবিধে কি? এই হচ্ছে তাদের মনোবৃত্তি। আর এই সমস্ত ডাক্তারবাবুরা, এই বাবু বলা ভুল, এরা একটা তো দেয় না, সবসময় একাধিক এবং অনেকগুলো মিশ্রণ ওষুধ একসঙ্গে ব্যবহার করেন। সুতরাং এটা তো হোমিওপ্যাথির আদ্যশ্রাদ্ধ করছেন, এবং এই সংখ্যক ডাক্তারের বাজারে এত বেশি হয়ে পড়েছে যে রোগগুলো যখন ইনকিউরেবল অবস্থায় আমাদের কাছে আসে তখন আমাদের মাথা খারাপ হয়, এর মধ্য থেকে এখন কি ওষুধ দেব। রোগীকে বুঝিয়ে দীর্ঘদিন ওষুধ না দেওয়াও অনেক সময় বিপদ হয়, কারণ রোগ এমন জায়গায় পৌঁছে গেছে রোগীর জীবন মরণ সমস্যা, কি করবেন। আবার কি ওষুধ দেবেন সে সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না, কারণ সিমটমের এত টালমাটাল অবস্থা, খুব ডিফিকাল্ট। এখানে যে আপনি অ্যান্টিডোট করবেন, অনেক ওষুধের সিমটম এখানে রয়েছে, তাকে অ্যান্টিডোট করবেন, অ্যান্টিডোটের কোনো তো জায়গা নেই। তো ডক্টর অ্যানিম্যাল তো অ্যান্টিডোট করতে বলেছেন যে এইসব নতুন সিমটম বা ড্রাগ ডিজিজ এলে অ্যান্টিডোট করতে হবে, কিন্তু এইসব ক্ষেত্রে কিভাবে অ্যান্টিডোট সম্ভব? খুব একটা যে ডেঞ্জারাস বিষয় দাঁড়িয়ে আজকাল। তো আর বলে সুখ নাই, সুতরাং আমি যাচ্ছি পরবর্তী আলোচনায়। এইসব ডাক্তাররা সব সময় দেখা গেছে যে সাধারণ সুপারফিশিয়াল ওষুধ দিয়ে দেয়, তারা কোনো সময় ডিপ অ্যাক্টিং কোনো ওষুধ ব্যবহার করে না। যেমন ধরুন পাইলসের চিকিৎসা, রটুনিয়া, এই ধরনের ওষুধ দেয়। ধরুন এটা করতে গেলে করে, আমি একটা কেসে দেখেছি এইসব করেছে, ভালো হয়েছে। এবারে লিভারে অ্যাবসেস নিয়ে আমার কাছে রোগী আমি পেয়েছি, বুঝতে পেরেছি যে এই সমস্ত সাপ্রেশনের ফলাফল হাঁটুর ব্যথায় যেরকম সাধারণ একটা মডালিটি পেল, কি একটু নড়াচড়া করলে আরাম হয়, বসে থাকলে বাড়ে, ব্যাস, আর কিছু শোনার দরকার নেই। রাস্টক্স 6 এবার রিপিটেড ডোজে দেবে। আরেকটা জিনিস হচ্ছে সব ক্ষেত্রে এরা রিপিটেড ডোজে দেয়। রিপিটেড ডোজ না দিলে ভাইটাল ফোর্স বা সিমটমের সঙ্গে বা মাইজমেটিক ডেপথের সঙ্গে তো ইয়ে নেই, প্যারালাল নেই। সুতরাং একে যদি কাবু করতে হয় তাহলে রিপিটেড ডোজ ছাড়া এটা সম্ভব না। সেই জন্য রিপিটেড ডোজ দিয়ে আর একটা ড্রাগ ডিজিজ তৈরি করে। তো
এবার ধরুন হাঁটুর ব্যথা, এইভাবে ধরুন ম্যাকফস, বেলিডোনা বা রাস্টক্স এটাকে একসঙ্গে ফাইল করে মেরে মারল, বা কলোসিন চারটেকে দিল একসাথে, হাঁটুর ব্যথা একটা ম্যাজিক কারেন্টের মতন ভালো করলো। এইগুলো হলো কারেন্ট ডাক্তারের প্রুফ। এবার যে তার কিছুদিন পরেই যে হার্টের ব্যথা শুরু হলো, এই ব্যথা নিয়ে তার কাছে কারেন্টের মতন কাজ করাতে এলো, আর কিন্তু কিছু করতে পারবে না। আর এইখানে যখন সে কাজ করতে যাবে, সেন্ট্রাল অর্গানের রোগ চলে গেছে, মানে আবার এখানে কারেন্টের মতন কাজ করতে যাবে, রোগী মারা পড়বে। আর যখন বুঝবে রোগী মারা পড়তে যাচ্ছে, তখন সে অ্যালোপ্যাথির কাছে ছুটে কোনো আছে জীবন বাঁচাবে। হলো ভবিষ্যৎ। তো এই নিয়ে কি বলবো, এই যে দমনমূলক চিকিৎসার এই হলো মানে সাত কারণ, আর কি বলবো। আবার আরেকটা দিকেও আপনারা দেখুন, অভিজ্ঞ চিকিৎসকের ক্ষেত্রেও কিন্তু এরকম করতে পারে। সে কিন্তু খুব সচেতন ভাবেই সে প্র্যাকটিস করছে, টোটালিটি, ফ্যামিলি হিস্ট্রি, পাস্ট হিস্ট্রি সবই নিচ্ছে, সমস্ত দিক বিবেচনা করেই ওষুধ দিচ্ছে। তা সত্ত্বেও যে এরকম হতে পারে না ওষুধ নির্বাচনে ভুল, তা কিন্তু হয়েও যেতে পারে। কারণ কোথায় কোনো ক্লুর গন্ডগোল হয়ে গেছে, ফলে ওষুধ একটুর জন্য এদিক এদিক ওদিক হয়ে গেছে, তাহলেও কিন্তু এরকম প্যালিয়েশন হয়ে যেতে পারে। যেমন ধরুন একটা উদাহরণ আপনাদের দিই, এক মধ্যবয়সী বা অবিবাহিত একটা রোগিনী আমার কাছে এসেছিল বাংলাদেশ থেকে অনেক দিন আগে। এই যে বাংলাদেশে যখন গন্ডগোল হলো, তারও তো 1-1.5 বছর আগে হবে, 1.5-2 বছর আগে হবে। যাই হোক, এর মুখে প্রচুর অ্যালার্জিক বেরিয়েছে, এবং সেই এরাপশন গুলো কালো কালো আকারে বেরিয়েছিল, প্রচুর চুলকানি, এবং এত চুলকতো যে চুলকোতে চুলকোতে চোখ লাল হয়ে যেত, আর চোখ রোগড়ে রোগড়ে চুল একেবারে জবা ফুলের মতন হয়ে যেত। এবং এইটা নিয়ে সে আজকে 20 বছর বিব্রত রয়েছে। হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে সাময়িক একটু রিলিফ হচ্ছে, বিভিন্ন রকমের জেল পেল লাগিয়ে আবার উঠে পড়ছে, কেউ চাপা দিতে পারছে না। সুতরাং দীর্ঘদিন সেগুলো করার পরে শরীরে যখন নানা রকমের অসুবিধা গুলো হচ্ছে, তখন সেটা করাও বন্ধ করেছে। এর সঙ্গে তৈরি হয়েছে যে সেটা নাম্বার পেন, পেটে প্রচুর গ্যাস অম্বল, এটা রাত্রে বেশি হতো, গলায় শ্বাসনালীতে একটা ছোট্ট টিউমার ছিল, তার জন্য তার মধ্যে একটা অ্যাফেসিয়া, মানে ফ্যাসফেসে স্পিচ ছিল, ভালো করে কথা বলতে পারতো না। একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করত, তার এই কথা ভালোভাবে না বলার জন্য প্রবলেম, এবং বসেদের কাছে তার মূল্য কমে যেত। এটা নিয়ে সে খুব টেনশনে থাকতো। রোগীর নোংরায় খুব ঘেন্না ছিল, নোংরা দেখলে নাকি গা শিরশির করে উঠত। ভালোবাসায় আঘাত খেয়ে আর বিয়ে করেননি কোনো পুরুষকে। এখন বয়স তার প্রায় 36-37 হবে। ঘটনা বাস্তবে অথবা টেলিভিশন পর্দায় দেখলে কেঁদে ফেলেন, এরকম একটা মানসিকতার রোগী। তো খুবই রাগী প্রকৃতির, রাগ উঠলে গান থাকবে না। ঘরের যে কোনো দামি জিনিস যেমন টিভি, মোবাইল সব বহুবার ভেঙে ফেলেছে, আর অর্থদণ্ড দিতে হয়েছে। সবসময় একটা আশঙ্কা ভোগেন
এই যে যেমন বললাম, কাজের ক্ষেত্রে ত্রুটি হলে ভান এই বুঝি কোনো বস বড় অফিসার এসে তার কাজের ত্রুটি বের করে চাকরি থেকে ছাঁটাই করে দেবেন। এটা স্বাভাবিক একটা অ্যাংজাইটির মাত্রায় না, তার চেয়েও অনেক বেশি। কারণ ভেতরে ভেতরে এতে সে খুব তটস্থ হয়ে থাকে। কিন্তু তার একমাত্র শান্তি ছিল তারও কোনো গান শুনে। তো আমি তাকে কার্সিনোসিন 01 একমাত্রা দেওয়ার পর থেকে তার দ্রুত উন্নতি লক্ষ্য করা গেল। না, এই যে মুখের 20 বছরের অ্যালার্জি 1 মাসের মধ্যে হাপিস হয়ে গেল, গলার পরিবর্তন হয়ে গেল, পরীক্ষায় দেখা গেল টিউমারটা ছোট হয়ে গেছে। রোগী খুশি, আমিও খুব খুশি। তো ড্রামাটার বাকি ছিল বোধহয়। এর রোগী যখন এলো, চিন্তার বিষয় নিয়ে এলো। সে একদিন সন্ধ্যেবেলা অফিসের মধ্যেই অজ্ঞান হয়ে পড়ে গেল, সঙ্গে শ্বাসকষ্ট, বুকের মাথার নানা রকমের পরীক্ষা করা হলো, যে লাংস ঠিক আছে কিনা, হার্ট ঠিক আছে কিনা ইত্যাদি কত রকমের পরীক্ষা, ইসিজি, ইকো সবই, অ্যানজিওগ্রাফি সবই হলো, কিছুই পাওয়া গেল না। এবার তাকে ইনহেলার দেওয়া হয়েছে। শ্বাসকষ্ট হলেই টান, দিনে 2 বার করে টানতে হয়। সমস্ত দিক পরীক্ষা করে আর কোনো কিছু খুঁজে না পেয়ে, অর্থাৎ ওষুধের কোনো ইন্ডিকেশন না পেয়ে আবারও প্লাসিবো দিয়ে আমি অপেক্ষা করতে থাকলাম। এর আরো 2 মাস পরে যখন সে এলো, দেখা গেল আরো খারাপ। এবার ঘন ঘন শ্বাসকষ্ট হচ্ছে, ইনহেলার 4 বার করে দিনে টেনেও সুস্থ থাকতে পারছে না। নানান পরীক্ষা করে চিকিৎসকরা বললেন এটা ব্রঙ্কিয়াল অ্যাজমা। তার জীবনে কখনো ছিল না, এমনকি তার বংশের মধ্যেও কোনো অ্যাজমা পাওয়া যায়নি। অন্যান্য রোগ আছে বটে। এর সঙ্গে আমরা রোগীর ক্ষেত্রে দেখছি যে ওর ব্যথা, গ্যাস, অম্বল অনেক রকমের বৃদ্ধি পেয়েছে। তো কি করা যায়? দেখছি যে রোগী তো খারাপ, পরিষ্কার বুঝতে পারছি যে ওই স্কিন ডিজিজ আপেস্ট হয়েছে, তার জন্যই এগুলো হচ্ছে। সুতরাং আবার কেস স্টাডি করতে হলো। দেখা গেল তার ভাঙচুর করার রাগ কিন্তু কমেছে, কিন্তু ভীষণ অবসাদে সে ডুবে থাকে। আশঙ্কা কমেছে বটে, কিন্তু আত্মহত্যা করার তীব্র ইচ্ছা জেগেছে। নোংরায় যেটা গা ঘিন করতো, কিন্তু এখন নোংরা থাকতেই ভালোবাসে, নোংরাতে কোনো সেন্সিটিভিটি নেই। কারো দুঃখ দেখলে আগে কেঁদে ফেলতেন, কিন্তু এখন আনন্দ পান। একমাত্র শান্তি পান দুঃখের কোন গান শুনে, তখন চোখে আমার জল ঝরে। তো এখানে উল্লেখযোগ্য যে আত্মহত্যার প্রবণতা ছিল 20 বছর আগে, অর্থাৎ মুখে অ্যালার্জি বেরোনোর আগে। 6 বছর বয়সে তার পায়ে এক্সিমা ছিল, সেটা অ্যালোপ্যাথিক মলম দিয়ে সারানোর পরই এই আত্মহত্যার প্রবণতা আসে। আর 20 বছর পরে
এই যে এক্সিমাটা নানা রকমের অ্যালোপ্যাথিক এবং হোমিওপ্যাথিক বিভিন্ন রকমের ওষুধ খেয়েছে, এবং কোনটার জন্য কি হয়েছে সেটা জানা যায়নি। কিন্তু 20 বছর আগে যখন পেশেন্টের বয়স প্রায় 15-16 বছর, সেই সময়ের কথা বলছি, তখন এই মুখে এই র্যাশ বেরিয়ে আসে। তারপর থেকে কিন্তু এই আত্মহত্যার আর নেই। কিন্তু যখন আমরা পাস্ট হিস্ট্রি নিয়েছিলাম তখন এই জিনিসটা বলেনি। 20 বছর আগে রাত্রে কিন্তু তার ঘুম হতো না, অবাধে ডুবে থাকতো। তো এই দুনিয়ায় কেউ তাকে ভালোবাসে না, তার আপনার বলে কেউ নেই, একটা ফিলিং তার মধ্যে প্রচন্ড ভাবে কাজ করত এবং হতাশ হয়ে থাকত। সেই কারণে রাত্রের ঘুম উড়ে গেছিল, রাত্রে উঠে জেগে বসে এইসব ভাব। অবশ্য তার মা খুব আকাঙ্ক্ষিনী ছিলেন, স্বামী অন্যকে ভালোবেসে চলে যায়, সেই থেকে মেয়েকে অনুশাসনের মধ্যে রাখতেন। পরীক্ষায় ফার্স্ট না হতে পারলে বকাবকি, এমনকি চপেটাঘাত পর্যন্ত করতেন। এ থেকেই অবসাদ জন্মায়। একবার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টাও করেন, বাড়ির লোকেরা কোনো ক্রমে দেখে সেটাকে প্রতিহত করতে পেরেছিলেন এবং সাইকিয়াট্রি ডাক্তারের কাছে নিয়ে যেয়ে কাউন্সেলিং করান আর এই বিষয়গুলো সম্পর্কে মাকে অবগত করান যে ওর সঙ্গে কেমন ভাবে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করতে হবে এবং কেমন ভাবে চলতে হবে। এর ফলে যে অবসাদ জন্ম নিচ্ছে সে কথাটা তার মাকে বুঝলেন তারা। এর ফলে মা ব্যবহার অবশ্য পরিবর্তন করে, কিন্তু সাধারণভাবে বিষের যতই আপনি বোঝান, বিষের বা সাপের ব্যবহারের কি পরিবর্তন হবে? তার যা ব্যবহার সেটা তো থাকবেই। সুতরাং তিনি চেষ্টা করলেও পারতেন না এবং মেয়ের সঙ্গে খারাপ ব্যবহার করতেন, সেটা রোগিনী আমাদের বলেছে। তো যাই হোক, তার সত্ত্বেও এটা দেখেছি মুখে ওই অ্যালার্জি বেরোনোর পরে এই অবসাদ ভাবটাও অনেকাংশে চলে যায়। এটা প্রায় 20 বছর আগের কথা। সব ভেবে চিনতে আমি কি করলাম না, দিলাম এবং এর 1-2 মাস পরে আমরা জানতে পারলাম যে এই শ্বাসকষ্ট ধীরে ধীরে কমে যায় এবং মুখে আবারও অ্যালার্জি কিন্তু ফেরত আসে। মানসিক দিক থেকেও তার মধ্যে হাসি খুশি ভাবটা আবার ফেরত আসে। তখন বুঝতে পারলাম যে সাপ্রেশন কি ভয়ানক হতে পারে। বাপরে বাপ, মানুষের জীবন তছনছ করে দিতে পারে। এখানে একটা জিনিস লক্ষণীয়, যেমন কার্সিনোসিন দেবার পরই রেগে ভাঙচুর কমলেও রোগীর অবসাদ বেড়েছে, অর্থাৎ যা বাইরে প্রকাশ করত তা অন্তর্মুখী হয়েছে। এই অবসাদের মাত্রা এত বেশি যে
এই ভাবনায় ডুবে কি হয়েছে না, সে রোগী আত্মহত্যার ভাবনায় চলে গেছে। তার জীবনের একেবারে কেন্দ্রীয় গোলমাল এ পরিণত হয়েছে। ইচ্ছা এবং আবেগের এক জটিল সমীকরণে রূপান্তরিত হয়েছে। ফলে আকাঙ্ক্ষার কথা মাথায়, আশঙ্কা যেটা তার ছিল সবসময়, এই আশঙ্কা নিয়ে তিনি যোগ দেন সেটা আর মাথায় আসছে না। কেননা তার সেন্টার জুড়ে তো শক্তিশালী একটা ধ্বংসাত্মক ভাবনা কাজ করে চলেছে, তাই আশঙ্কা কমেছে, কিন্তু তার আত্মহত্যার ভাবনা জোরদার হয়ে গেছে। আগে কারো দুঃখ দেখলে কান্না আসতো, আসে আনন্দ, উল্টো অর্থাৎ দুঃখের অনুভূতি আর একটা বড় দুঃখ তোরের কেন্দ্রে দখল করে নিয়েছে। ফলশ্রুতিতে এই ছোট দুঃখ আর সেইখানে ঢুকতে পারছে না। ফলে দুঃখের যে অনুভূতি সেটা ফিকি হয়ে গেছে। ধরুন ক্রিকেটের বল ব্যাটে লেগে যেমন মাঠের বাইরের দিকে ছুটতে থাকে, এ হচ্ছে তেমনি একটা ঘটনা। অর্থাৎ দুঃখ বাইরে থেকে এলো, কিন্তু সেন্টার ব্যাট করে মাঠের বাইরে পাঠিয়ে দিচ্ছে। ফলে যেমন দুঃখে কাতর হচ্ছে না। তো এখন ঘটনাটা হলো, আমি এগুলো বলছি কারণ হচ্ছে এই মানসিক লক্ষণ পর্যবেক্ষণেও জীবনের বাইরের কক্ষের হালকা লক্ষণগুলো পরিবর্তিত হয়ে জীবন কেন্দ্রে গভীরতর ছাপ ফেলে, সেটা অনেক বেশি মারাত্মক। সেটা ডায়নামিক প্যাথোলজি তৈরি করে রোগীকে আরো বেশি দুরারোগ্য করে ফেলে। এই অবদমনটা হলো সবচেয়ে বেশি ভয়ঙ্কর। কেননা উল্টো দিকে না ঘুরে দাঁড়ালে রোগীর আয়ু ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগে ভুগে অথবা আত্মহত্যা শেষ হয়ে যাবে। সুতরাং ওষুধ দেওয়ার পরে মেন্টাল সিমটম পরিবর্তন হলেই আমরা বলি বাহ, একজন রোগী ভালো হচ্ছে। এগুলোও কিন্তু একটা গাঁজাখুরির বিষয়। কোন ধরনের মানসিক লক্ষণগুলো পরিবর্তন হয়ে কি কি ধরনের মানসিক লক্ষণ রোগীর মধ্যে বেড়েছে কমেছে, কোন লক্ষণগুলো পরিবর্তন হয়ে কোন লক্ষণগুলো এসেছে, এই যে স্টাডি এবং তার সঙ্গে মায়াজমেটিক স্টাডি না জানলে যে শারীরিক দিক থেকে কেন্দ্রের দিকে যাচ্ছে আর মানসিক দিক থেকেও রোগীর সেন্টারকে আক্রমণ করে নিয়ে বসে আছে এবং তার সেন্ট্রাল অর্গানগুলোকে সাইকিক যে কাঠামো সেটাকে একেবারে নড়বড়ে করে দিচ্ছে। এই বিষয়টাকে কিন্তু মাথায় রাখতে হবে যে হুইচ ইজ সেন্ট্রাল আর হুইচ ইজ পেরিফেরাল। কোন মানসিক সিমটমস গুলো ওয়েটি, কোন মানসিক সিমটমস গুলো নট টু ওয়েটি। এটা অ্যাংজাইটি হচ্ছে সুপারফিশিয়াল হয়, পরিণত হয়, তখন আপনি বুঝবেন যে রোগী খারাপের দিকে যাচ্ছে। একটা সুপারফিশিয়াল ইরিটেবিলিটি, আপনি দেখছেন যে আগে কিরকম ইরিটেবল ছিল, সেটা
কমে গেছে, কিন্তু রোগী অ্যান্টিসিপেটরি ফিয়ারে এবার ইরিটেবিলিটি থেকে অ্যান্টিসিপেটরি ফিয়ার যে কনভার্সন, ইরিটেবিলিটির ডেপথ কম, অ্যাংজাইটির ডেপথ বেশি। আবার অ্যাংজাইটি থেকে ডিপ্রেশনে চলে যায়, মোর ডেপথ। এইভাবে পেরিফেরি থেকে সেন্টারের দিকে যদি এগোতে থাকি, তাহলে অবশ্যই রোগী বুঝবেন খারাপের দিকে রান করছে। সুতরাং আমি বলবো মেন্টাল সিমটম স্টাডি করলেই, যে মেন্টাল সিমটম স্টাডি করা হলো, এগুলো হলো গাঁজাখুরি তত্ত্ব। মেন্টাল সিমটমের ওয়েট কিরকম, কোন মেন্টাল সিমটম তার মানুষের জীবনের সবচেয়ে অঙ্গীভূত, যেটা সেন্ট্রাল, দেখতে হবে। তার গ্র্যাভিটি কতটা, সেটা দেখতে হবে। এবং এই যে টার্নিং, পরিবর্তন কি হচ্ছে মেন্টাল স্পেয়ারের সুপারফিশিয়াল টু ডিপার লেয়ারে, দেখতে হবে। যেমন আগে একটা উদাহরণে বললাম, একটা রোগী মানুষের সঙ্গে মিশত, সবই ভালো, নোংরা টোংরা নিয়ে তো অসুবিধে হতো ঠিকই, কিন্তু সে ফার্দার অ্যাডভান্স স্টেজে চলে গেল। তার শারীরিক প্যাথোলজি গুলোর সঙ্গে সঙ্গে তার মেন্টাল অবস্থায় আমরা দেখতে পাচ্ছি যে রোগীকে ছুলে তাকে সে টাচ পছন্দ করছে না। মানে কি, একটা সাধারণ সিমটম একটা সাইকিয়াট্রিক স্টেটে নিয়ে চলে গেল, ইনসেন পর্যায়ে চলে গেল, অনেক ডিপার স্টেজে চলে গেল। যে ডিপার ডাইনামিক স্টেজ গুলো শনাক্ত করতে পারা, এইগুলো এখন হোমিওপ্যাথি করতে গেলে, আজকের যুগে যদি সাকসেসফুলি হোমিওপ্যাথি করতে হয়, তাহলে এসব সম্পর্কে গভীর নলেজ না থাকলে ইজ নট এ ট্রু প্র্যাকটিশনার অফ দি হিলিং আর্ট, এটা আমি বলবো। এইটুকু বলে আমি আমার বক্তব্য ক্লোজ করছি। এরপরে এ বিষয়ে আমি বলবো।